আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা? শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা? ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। সবাই ক্লিয়ার আছে? ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম ইংরেজি থেকে, ইংরেজি থেকে বাংলা কিভাবে করা যায় ওটা 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 পড়ার চেষ্টা করছি। গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম এটা একটু দেখার চেষ্টা করি। গত ক্লাসে আমরা দুইটা মডেল শুরু করেছিলাম। এক নাম্বার নিয়মে বলছিলাম এরকম, মনে আছে? করিম goes to school Karim goes to school every morning by rickshaw। এরকম একটা এক্সাম্পল ছিল, তাই তো? দুই নম্বর একটা এক্সাম্পল ছিল যে করিম a student of class 5 করিম a student of class 5, এখানে কমা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ফ্যাক্টর না। goes to school every morning by rickshaw। আমরা বলেছিলাম ইংরেজি থেকে বাংলা করার জন্য আমরা দুইটা নিয়ম আপাতত করেছি। আমরা টোটাল 4টা নিয়ম করবো, অথবা সর্বোচ্চ করলে 5টা নিয়ম করবো। এর ভিতরেই বাংলা থেকে ইংরেজি নিয়মের জন্য আমাদের প্রচুর নিয়ম আছে। ইংরেজি থেকে বাংলা করার জন্য আমাদের খুব বেশি নিয়মের প্রয়োজন হয় না, আমরা এর ভিতরেই পেয়ে যেতে পারি। জানা গেল? এর ভিতরেই পেয়ে যেতে পারি। প্রথম কথা যেটা ছিল, আমরা অফকোর্স অনুবাদ করার জন্য প্রথমেই সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং ইংরেজি বাক্যে সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। কি করতে হবে ভাই? ইংরেজি বাক্য থেকে যখন আমরা অনুবাদ করব, প্রথম সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। দুই নাম্বার কি বলেছিলাম, কি ছিল? সাবজেক্ট আছে, আমাদের ভার্ব আছে, আর অন্য কোনো ঝামেলা নাই। সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমাদের আর অন্য কোনো ঝামেলা নাই। এরকম বাক্য দেখবেন প্রচুর থাকবে। শুধু সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে আর অন্য কোনো কিছু ঝামেলা নাই। সাবজেক্টের পরে আমাদের তার তেমন কিছু নেই। যদি এরকম হয় তাহলে আমরা প্রথম কাজ কি বলছিলাম? ফার্স্ট কাজ কি বলেন তো? ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্টকে লেখা। ফার্স্ট কাজ কি? সাবজেক্টকে লেখা। সেকেন্ড কাজ কি আমাদের মনে আছে? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের বাই রিক্সা, অর্থাৎ সেন্টেন্সের শেষ থেকে শুরু করে আমাদের কি ভার্বের পূর্ব পর্যন্ত লেখা। তার মানে করিম রিক্সা করে প্রত্যেকদিন সকালে স্কুলে। এবং 3 নাম্বার কাজ কি বলেন তো? ভার্বের এই যে যায়। তার মানে করিম রিক্সা করে প্রত্যেকদিন সকালে স্কুলে যায়। এটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম বাক্য হয়ে যাবে। যদি আমাদের কি ম্যাক্সিমাম বাক্য হয়ে যাবে যদি এটা দিয়ে না পড়ে। তো প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে, দেখতে হবে আসলে কোন বাক্যতে কোন বাক্যটায় পড়লো অথবা কোন বাক্যটায় পড়লো না। তারপরে করিম goes to school every morning by rickshaw, এটা ছিল আমাদের প্রথম নিয়ম। প্রথম কাজ কি?
প্রথম সাবজেক্টকে নির্ধারণ করবো, প্রথম কাকে নির্ধারণ করবো, প্রথম হচ্ছে সাবজেক্টকে নির্ধারণ করবো। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে ভার্বকে নির্ধারণ করবো। সাবজেক্টকে নির্ধারণ করার পরে কাজ ভার্বকে নির্ধারণ করা। তার প্রথম কাজ সাবজেক্টের বাংলাটা লিখে ফেলা, তারপর সেন্টেন্সের শেষ থেকে এসে ভার্বের অর্থটুকু লিখে দিতে হবে। দিস ইজ ফার্স্ট রুল। দিস ইজ দ্য ফার্স্ট রুল অফ ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। সেকেন্ড বলেছিলাম করি এবং আর স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল। কি বলছিলাম, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা ক্লজ থাকে। কি বলছিলাম, সাবজেক্ট ও ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা ক্লজ থাকবে। আচ্ছা কিভাবে ভাইয়া, কিভাবে বুঝতে পারবো যে ভার্বের শেষ থেকে লিখতে হবে? ওই তো প্রথম নিয়ম, এই দেখবেন যে এক নাম্বার নিয়মের ভিতরে পড়ছি কি, প্রথম দেখবেন এক নাম্বার নিয়মের ভিতরে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আপনি দেখবেন এক নাম্বার নিয়মে পড়ছে কিনা, এক নাম্বার মডেল সেন্টেন্সে পড়ছে কিনা। এটা হচ্ছে যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপর আর কিছু শব্দ আছে, আর কিছু নাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে সাবজেক্টের অর্থ লিখতে, এরপর সেন্টেন্সের শেষে যাবেন, এরপর সেন্টেন্সের শেষ থেকে একদম এই পর্যন্ত ভার্বের পূর্ব পর্যন্ত লিখে দেবেন। এক নাম্বার। দুই নাম্বার, যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা ক্লজ থাকে, যদি সাবজেক্ট অথবা ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা থাকে, ক্লোজ থাকে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রিজ অথবা ক্লোজ থাকলে আমরা কি বলছিলাম, প্রথমে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এই অংশটুকুর অর্থ লিখতে হবে। তার মানে এখানে দুই নাম্বারের প্রথম কাজ কি বলছিলাম, দুই নাম্বারের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেই ফ্রিজ থাকবে। কি বললাম, পঞ্চম শ্রেণীর ছাত্র। এরপরে দুই নাম্বার সেকেন্ড কাজ কি বলেন তো, সেকেন্ড কাজ হচ্ছে সাবজেক্ট, পঞ্চম শ্রেণীর ছাত্র রহিম রিক্সা করে প্রত্যেকদিন। তিন নাম্বার কাজ কি বলেন তো, একদম সেন্টেন্সের শেষে চলে যাওয়া। চার নাম্বার কাজ কি বলেন তো, ভার্বের অর্থ লিখে দেওয়া। এই পর্যন্ত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এই পর্যন্ত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। দুই নাম্বারে কি পাইলাম ভাই, এই সাউন্ড ক্লিয়ার না, বলেন তো সাউন্ড ক্লিয়ার কি? এতক্ষণ তো বলেন সাউন্ড ক্লিয়ার, এখন কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? সবাই একটু বলে দেন, বুঝতে পারছি ভাই সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার কিনা একটু সবাই বলে বলে দেন তো আমাকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাই, একটু সবাই বলে দেন সাউন্ড ক্লিয়ার। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান, তুমি যে আমার চোখের আলো, ভালোবাসার গান, তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। আচ্ছা এরপরে আমরা 3 নাম্বার নিয়ম লিখবো, রুল 3, খাতায় লেখেন। রুল 3 আমরা বরাবর মতো একটা সেন্টেন্স আকারে লেখার চেষ্টা করব। কি আকারে বলেন তো, একটা সেন্টেন্স আকারে লেখার চেষ্টা করব। লেখেন, এজ ফার এজ আই নো, এজ ফার এজ আই নো, এরপর একটা কমা দিবেন, এরপরে করিম, করিম, এরপরে আ স্টুডেন্ট, STUDENT, করিম আ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং। দেখেন সেন্টেন্স কেমন বড় হইতেছে, এভরি মর্নিং বাই রিক্সা, বাই রিক্সা, বাই রিক্সা। আচ্ছা খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে অতিরিক্ত মানে রুল 1 এবং রুল 2, রুল 1 এবং রুল 2 এর বাহিরে অতিরিক্ত কোনটা আছে বলেন তো, একটু বলেন তো, রুল 1 এবং রুল 2 এর বাহিরে অতিরিক্ত কোনটা বলেন তো, রুল 1 এবং রুল 2 এর বাহিরে অতিরিক্ত কোনটা আছে বলেন তো, রুল 1 এবং রুল 2 এর বাহিরে অতিরিক্ত কোনটা আছে বলেন তো?
দ্রুত লেখেন, রুল 1 এবং রুল 2 এর বাহিরে অতিরিক্ত কোনটা আছে? দ্রুত দ্রুত দ্রুত। as far as I know, ওকে, আমি যতদূর জানি। as far as I know, আমি যতদূর জানি। as far as I know, আমি যতদূর জানি। আচ্ছা, as far as I know অর্থাৎ ফার্স্ট ক্লজটা একটু বেশি আছে, তাই না? তার মানে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব, এটা হচ্ছে সাবজেক্টের অতিরিক্ত অংশ। সাবজেক্টের অতিরিক্ত অংশ কি বলুন তো? সাবজেক্টের অতিরিক্ত অংশ, সাবজেক্টের পূর্বের অংশ। তার মানে যদি এমন হয়, যদি এমন হয়, এক মিনিট ভাই, ভাই আমি ক্লাসে, ভাই কি বিষয় বলেন দ্রুত, মালুম সাহেব বলেন দ্রুত। এক মাস অথবা 2 মাস, এক মাস অথবা 2 মাস। এখন 46-এর সাথে করবে, 47 শুরু হলে 47 হয়ে যাবে। বোঝানো গেল? আমার যে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, অ্যাজ ভার এজ নো, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো ভাই বলেন তো? আমরা ধরেন এই অ্যাজ ভার এজ নো নেই, তার মানে কি আছে? করিম, এরপর দেখেন সাবজেক্টের পরে একটা অতিরিক্ত অংশ আছে। দেখেন সাবজেক্টের পরে কি আছে বলেন তো? একটা অতিরিক্ত অংশ আছে। অতিরিক্ত অংশটা কি বলেন তো? ওই যে এ স্টুডেন্ট অফ ক্লাস 5, বলেন সাবজেক্টের পরে একটা অতিরিক্ত অংশ আছে, সেটা হচ্ছে এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তাহলে আমরা যদি অ্যাজ ফার এজ আই নো এটা যদি না করতাম, তাহলে প্রথমে কোনটা লিখতাম? এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এটা লিখতাম না? বলেন কোনটা লিখতাম? এ স্টুডেন্ট অফ ক্লাস 5, এটা তো আমরা প্রথমে লিখতাম। এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এটা আমরা প্রথমে লিখতাম। যদি সাবজেক্টের পূর্বে কিছু থাকে, যদি সাবজেক্টের পূর্বে কিছু থাকে, আমি ক্লাসে 10টার দিকে কল দেখি, যদি সাবজেক্টের পূর্বে কিছু থাকে তাহলে প্রথম আমরা সাবজেক্টের পূর্বে অংশ লিখবো। তার মানে এইবার প্রথম কাজ কি? এই তিনটা নিয়ম মনে রাখতে। প্রথম কাজ কি? সাবজেক্টের পূর্বের অংশ, সাবজেক্ট এর পূর্বের অংশ, পূর্বের অংশ। প্রথম কাজ সাবজেক্টের পূর্বের অংশ। দ্বিতীয় কাজ, দ্বিতীয় সাবজেক্ট ও ভার্বের মাঝের অংশ। সাবজেক্ট ও ভার্বের মাঝের অংশ। তৃতীয় কাজ কি? সাবজেক্ট ও ভার্বের মাঝের অংশ। তৃতীয় কাজ সাবজেক্টের অর্থ লেখা। চতুর্থ কাজ কি বলেন তো? একদম সেন্টেন্সের শেষ থেকে ভার্ব পর্যন্ত। আর পঞ্চম কাজ ভার্বের অর্থ দেওয়া। এই তিনটা নিয়ম দিয়ে ইংরেজি থেকে বাংলা বাক্যের সকল অনুবাদ করা যায়। এই তিনটা নিয়ম দিয়ে ইংরেজি থেকে বাংলা বাক্যের সকল এক্সাম্পল করা যায়। বোঝানো গেল? এই তিনটা নিয়ম দিয়ে ইংরেজি থেকে বাংলা বাক্য সকল করা যায়। এই 5টা স্টেপ মাথায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে বুঝবো? এটার জন্য প্র্যাকটিস করাবো আমি। এটার জন্য কি করাবো বলেন তো? প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। এটার জন্য প্র্যাকটিস করাবো। স্টুডেন্ট অফ ক্লাস 5। আচ্ছা, এইবার যদি আমরা একটা এক্সাম্পল বলি, আমি একটা এক্সাম্পল দিব, আপনারা বলবেন কোন জায়গায় পড়ছে। আমি একটা এক্সাম্পল দিব, আপনারা দেখবেন কোন জায়গায় এটা পড়ছে, কোন এক্সাম্পলে পড়ছে। লিখবো দা গার্ল ওয়াকিং। এখন পর্যন্ত আমরা কি পড়ছি বলেন তো? 3টা পড়ছি। দা গার্ল ওয়াকিং ইন দ্য ফিল্ড ইজ অথবা সো আ স্নেক, SNAK, সো আ স্নেক। এটা বলুন তো রুল 1, রুল 2 অথবা রুল 3 কোন জায়গায় পড়ছে বলেন তো? প্রথমে এটা করেন, প্রথমে এটা করেন। চতুর্থ নিয়ম তো বলি না, নিয়ম তো বললাম 3টা, আপনি চতুর্থ নিয়ম পেলেন কোথা থেকে? চতুর্থ নিয়ম পরে বলবো, নিয়ম বললাম টোটাল 3টা। গত ক্লাসে 2টা আর আজকের ক্লাসে একটা, 3টা। দ্রুত বলেন, রুল 1 ও রুল 2।
10টার পরে করবেন ক্লাস। তো ঘটনা কি দাঁড়ালো বলেন? রুল 2। এক্স্যাক্টলি কেন রুল 2 বলেন তো, চলেন দেখা যাক। বলছে দা গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে ভার্ব, দেখেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ওয়ার্ড আছে। ওই যে করিম, দেখেন এইবার মিলান, করিম, বলেন কি বলেন তো, করিম। তাহলে যে এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তার মানে প্রথমটা কোনটুকু অর্থ আসে বলেন তো? প্রথম হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানের অর্থ আনতে হবে। প্রথম প্রকার কিসের অর্থ আনতে হবে? সাবজেক্ট এবং ভার্বের অর্থ আনতে হবে। বলেন প্রথম প্রকার কিসের অর্থ আনতে হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের অর্থ আনতে হবে। তাহলে এটা লিখে ফেলেন তো, দেখে আনেন, ওটা অর্থ লিখেন। এটা বাংলা লিখেন দ্রুত, এটা বাংলা লিখেন দ্রুত। বাংলা লিখেন দ্রুত দ্রুত, এটা বাংলা লিখেন। সবাই লিখেন। সবাই কি বলতো? মাঠে হাঁটা মেয়েটি, মাঠে হাঁটতে থাকা মেয়েটি একটি সাপ দেখেছিল। সাবলীল করার চেষ্টা করেন। দ্রুত দ্রুত, আপনাকে সাবলীল অনুবাদ পাচ্ছি না, সাবলীল করেন। সাবলীল অনুবাদ পাচ্ছি না। বলছিলাম কি, অনুবাদকে সাবলীল করে প্রয়োজনীয় শব্দ, প্রয়োজনীয় শব্দ আমরা কি করতে পারবো? মাঠে হাঁটতে থাকা মেয়েটি একটি সাপ দেখতে পারলো। এখনো হচ্ছে না। আচ্ছা, আমি বলছিলাম একটা কথা মনে আছে কিনা, অনুবাদ করার সময় আমরা প্রয়োজনীয় শব্দ অনুবাদের মূল অর্থকে বিকৃতি করে না, অথবা অনুবাদের মূল অর্থকে কি করে বলে না, বলতো ঝামেলা করে না, মূল অর্থের পরিবর্তন ঘটায় ফেলে না, এমন শব্দ ব্যবহার করতে পারবো। এমন শব্দ এখন দা গার্ল ওয়াকিং ইন দা গার্ল, এখানে বুঝতে হবে দা গার্ল হু ওয়াজ ওয়াকিং ইন দা গার্ল এরকম ছিল। আমরা এটাকে আমরা চাইলে কি করতে পারবো বলুন তো? চাইলে আমরা কমপ্লেক্স করতে পারবো। যে মেয়েটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল সে একটি সাপ দেখতে পেল। যে মেয়েটি মাঠে হেঁটে যাচ্ছিল, যে মেয়েটি মাঠে হেঁটে হেঁটে যাচ্ছিল সে মেয়েটি কি সাপ দেখতে পেল। আমি সিম্পল আছে, আমি আমার মতো করে কমপ্লেক্স করে ফেললাম। অথবা আপনারা যা লিখছেন তার থেকে কি এটা প্রাঞ্জল না বলেন তো? যে মাঠে হাঁটার সময় মেয়েটি একটি সাপ দেখলো, আপনারা যতজন যা লিখছেন তার থেকে এটা প্রাঞ্জল হলে ইয়েস লেখেন। আমি যেটা বললাম যে মাঠে হাঁটার সময় মেয়েটি, আপনি বাস্তবিক অর্থে কি বলেন? মাঠে হাঁটতে হাঁটতে দেখলে, এটা বলেন
নাকি কি বলেন যে মাঠে হাঁটার সময় মেয়েটি একটি সাপ দেখতে পেল? বলেন কোনটা প্রাঞ্জল বেশি হলো? প্রাঞ্জল বেশি হলো এটা? দ্রুত দ্রুত দ্রুত। মেয়েটি হাঁটা অবস্থায় একটি সাপ দেখতে পেল। আপনি স্বাভাবিকভাবে যখন সফিকুল কথা বলবেন তখন কি আপনি এইভাবে বলবেন যে মেয়েটি হাঁটা অবস্থায় দেখতে পেলো? তখন কি আপনি এটা বলবেন? বলেন, তখন কি আপনি এটা বলবেন যে মাঠে হাঁটা অবস্থায়? তখন কি আপনি এটা বলবেন? না, তখন এটা বলবেন না। ওকে, আচ্ছা, রুল ফোরে যাব। রুল ফোরে যাব, এটা বলবো। রুল ফোর কি আছে? রুল ফোর হচ্ছে, আর ফোর হচ্ছে যদি 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 রুল টু এবং রুল থ্রি কার্যকর না হয়, কার্যকর না হয়, কার্যকর না হয়, যদি যদি রুল থ্রি এবং রুল টু কার্যকর না হয়, তখন প্রথম সাবজেক্ট লিখবো। প্রথম প্রথম কাজ কি বলেন তো? সাবজেক্ট লিখবো। আর দ্বিতীয় কাজ সেন্টেন্সের শেষ থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত, সাবজেক্ট এর পূর্ব পর্যন্ত ঝামেলা শেষ, ঝামেলা পর্যন্ত লিখে ফেলেন। এটা হচ্ছে রুল ফোর। প্রথম বাক্য, যদি যদি দুই এবং তিন কার্যকর না হয়, মেয়েটি হাঁটছিল তখন এবং সাপ দেখলো, এটার পরিপূর্ণতা অর্থ আসে না। তো হোয়াইল, মূল সেন্টেন্সটা কি ছিল? দা গার্ল ওয়াকিং ইন দা ফিল্ড, মানে যখন হাঁটতেছিল তখন, এরকম অর্থ আসবে। মেয়েটি যখন মাঠে হাঁটছিল তখন সে একটি সাপ দেখতে পেল, এরকম অর্থ দাঁড়ায়। তার মানে ঘটনা কি দাঁড়ালো? আগের রুল টু এবং রুল থ্রি যদি কার্যকর না হয় তাহলে প্রথমে সাবজেক্ট অর্থ লিখবো, এরপরে ভার্ব কোথায় আছে কিচ্ছু দেখার দরকার নাই, একদম সেন্টেন্সের শেষে চলে যাবো। শেষ থেকে শুরু করে সাবজেক্টের পূর্ব পর্যন্ত অর্থ লিখে দেবো। শেষ থেকে শুরু করে কোথায় লিখবো? সাবজেক্টের পূর্ব পর্যন্ত অর্থ লিখে দিব। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেব। এবার আমরা একটা এক্সাম্পল লিখবো, ঠিক আছে? লিখবো বাংলাদেশ বাংলাদেশ হুইচ ইজ located in the southern part of Asia. Bangladesh, which is located in the southern part of Asia, Bangladesh, which is located in the southern part of Asia and on the bank of Bay of Bengal. Bay of Bengal has huge natural resources আচ্ছা, পরে লেখার দরকার নেই। এটা একটু বলবেন রুল কততে আছে, এটা রুল কততে আছে, প্রথম লিখবেন এটা সবাই, দেন হরে আমরা অনুবাদ করার চেষ্টা করব। আমি এই চারটা নিয়ম দিয়ে শুনেন, আমি এই চারটা নিয়ম দিয়ে ইংরেজি থেকে বাংলা যত বাক্য আছে সবকিছু অনুবাদ করে দিব। নিয়ম দিব কয়টা বলেন তো? চারটা। রুল কততে বসে বলেন তো? দ্রুত লেখেন।
রুল 4-এ পড়লো এটা। আচ্ছা, একজন বলছে রুল 2-তে। আগে নির্ধারণ করেন রুল কোন জায়গায় পড়ছে, নাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, ফ্লোরিডা খান সাইদুর রহমান 2-তে বলছে। চলেন দেখা যাক, যদি 2 হয় তাহলে করার চেষ্টা করেন। রুল 4, রুল 4 কেন রুল 2 এবং 3-তে কি পড়েনি? রুল 4 বলছেন। রুল 3-তে কি ছিল? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিছু থাকবে নাকি? নাকি এটা রুল 2-তে? রুল 2-তে ছিল সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিছু থাকবে। আর রুল 3-তে কি ছিল? সাবজেক্টের বাহিরে কিছু থাকবে। সাবজেক্টের বাইরে কিছু থাকবে। রুল 3-তে কি ছিল? সাবজেক্টের বাইরে কিছু থাকবে। আর রুল 4-এ কি থাকবে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানেও থাকবে না, সাবজেক্টের বাইরেও থাকবে না, এই দুইটা পড়বে না। বাকি ক্ষেত্রে আমাদের কি থাকবে? এটা থাকবে। সেক্ষেত্রে আমরা এটা লিখবো। এটা তো পড়ছে তো রুল 2-তে। বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কতগুলো ফ্রেজ আছে না, ক্লজ আছে না? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রেজ ক্লজ আছে না? তাহলে তো পড়লো তো রুল 2-তে। দেখেন তো, আমি মিলাইতে বলি মিলান, আমি মিলাইতে বলি মিলান। করিম, করিম আ স্টুডেন্ট অফ ক্লাস 5। দেখেন মিলছে কিনা। আগে এটা ধরেন, এটা না ধরলে করতে পারবেন না কিন্তু। করিম আ স্টুডেন্ট অফ ক্লাস 5 মিলছে? বলেন, করিম আ স্টুডেন্ট অফ ক্লাস 5। সুখে থাকলে তুমি লাগে না আকাশ আমার, লাগে না পৃথিবী আমার, 3.5 হাত জায়গা আছে, বাকি পৃথিবী জুড়ে তুমি আমার। রুল 2, হ্যাঁ, এটা আমরা প্রথম মীমাংসা যে এটা রুল 2-তে পড়লো। রুল 2-তে পড়লো। এবার একটু করার চেষ্টা করব, দ্রুত করেন। এবার একটু করার চেষ্টা করব। অনুবাদে যে সে বক্কর সকর এগুলো অর্থ সব ফালাই দেবে, এগুলো দরকার নেই। অনুবাদে যে সে এগুলো আমাদের অর্থের দরকার নেই, বোঝানো গেল? দ্রুত করেন তো। আচ্ছা, বঙ্গোপসাগরের তীরে এবং এশিয়ার দক্ষিণে অবস্থিত বাংলাদেশের অনেক কি হয়েছে, উতানো হয়েছে, মানে বুঝলাম না। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। সাইদুর রহমান। বাকিরা লিখেন, বাকিরা লিখেন। মানে বলো, বঙ্গোপসাগরের তীরবর্তী এবং এশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত বাংলাদেশের সম্পদের প্রাচুর্য রয়েছে। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত এবং প্রাকৃতিক সম্পদে এত। এই যে সাবলীল অনুবাদ করে ফেলছে। তারপর আরো করেন, সবাই করেন, সবাই করেন। এবার রুল 2 এর ভিতরে যদি না ফালতে পারেন, তার মানে যদি সেন্টেন্সের শুরু থেকে করতে যান অথবা সেন্টেন্সের শেষ থেকে করতে যান, দেখবেন আপনি করতে পারবেন না। আমি কি বুঝতে পারলাম? এই জন্য আপনার নিয়মের ভিতরে আগে দেখতে হবে যে কোন জায়গাটার অনুবাদ আগে করবেন। এই জন্য কি করতে হবে? নিয়মের ভিতরে প্রথম দেখতে হবে যে কোন জায়গার অন্যটুকু আগে করবেন। ওকে, আচ্ছা, তা এবার আমরা একটু করার চেষ্টা করি। কি বলেছে? বাংলাদেশ হুইচ ইজ লোকেটেড, অথবা এখানে হুইচ শব্দটা নাও থাকতে পারতো, শুধু লোকেটেড থাকতে পারতো। এটাই পরীক্ষায় থাকবে, এটাই আপনার পরীক্ষা, এটাই থাকবে, হুইচ ইজ থাকবে না। কিন্তু আমি বোঝানোর জন্য দিচ্ছি। বাংলাদেশ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া এন্ড on the bank of Bay of Bengal has huge natural resource, has
হিউজ ন্যাচারাল রিসোর্স। দক্ষিণ বঙ্গোপসাগর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের তীরে এবং দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, দক্ষিণ এশিয়ায় অবস্থিত অথবা অথবা এশিয়ার দক্ষিণ পার্শ্বে অবস্থিত বঙ্গোপসাগরের তীরে, এশিয়ার দক্ষিণ পার্শ্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। আপনি চাইলে এটাকে অন্যভাবে করতে পারেন। বাংলাদেশ যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার, এটা খুব সুন্দর হয় না, আপনি একদম ডিরেক্টলি ক্লজ ব্যবহার করলেন। বাংলাদেশ যেটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত এবং এবং মানে বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত, তার অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, খুব সুন্দর হয় না। এই জন্য আমি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ওয়ার্ডটুকু আগে নিতে হবে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানের অংশটুকু আগে নিতে হবে। বুঝতে পারলাম? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানের অংশটুকুর অর্থ আগে করতে হবে যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ফ্রেজ অথবা ক্লজ থাকে। বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ, বঙ্গোপসাগর তীরে অথবা বঙ্গোপসাগর তীর ও দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমি সিম্পল একটা বাক্য দিয়েছি। আমাদের কাজ হচ্ছে এই রুলটাকে আইডেন্টিফাই করা। রুল আইডেন্টিফাই না করতে পারবো না, তখন আপনার ওই যে হেজা করবো। ঠিক আছে, এই যে বঙ্গোপসাগর তীরবর্তী এবং এশিয়া দক্ষিণ অবস্থিত, কত সুন্দর হয়েছে প্রাকৃতিক সম্পদ। মওজা ইসলাম, কত সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা করেন, এটা দেখবো কত নাম্বারে পড়ে, চলেন দেখি। লেখেন according to experts, according to experts, rural people living below the standard of life, below the poverty, লেখেন below the poverty line, people have no access, access to safe life। এটা কত নম্বরে পড়ছে এটা বলবেন, এটা রুল কত নম্বরে পড়ছে এটা বলবেন, এটা প্রথম আইডেন্টিফাই করবেন, এর পরবর্তীতে করার চেষ্টা করবেন। দ্রুত করেন। জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলেন, আমি কবির ভাই বলছি, ক্লাসে আছি, দ্রুত বলেন। কোন বেচে? 10টায় কল দেন, 10টার দিকে কল দেন, 10টার দিকে কল দেন, আমি ক্লাসে। কত নম্বরে? এবারও 2 নম্বরে। কেন এবারও 2 নম্বরে? এবার তো 2 নম্বরে না, এবার কত নম্বরে বলেন তো? 3 নম্বরে। হ্যাঁ, কেন? দেখেন, এই যে সাবজেক্টের পূর্বে একটা অংশ আছে, এই যে এটার মানে কি? as far as I know। আর এই যে রুরাল পিপল লিভিং বিলো দা পভার্টি লাইন, এটার মানে কি বলেন তো? এটার মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে থাকা। ওই যে স্টুডেন্ট অফ ক্লাস 5, তার মানে অর্থ কি দাঁড়াবে? প্রথম অংশ কোনটা? যে অ্যাকর্ডিং টু এক্সপার্টস, বিশেষজ্ঞ দলের মতে বা বিশেষজ্ঞদের মতে, রুরাল পিপুল হ্যাভিং লিভিং বিলো দা পভার্টি লাইন, তার মানে দারিদ্র সীমার নিচে বসবাস করি গ্রামের মানুষদের হ্যাভ নো অ্যাক্সেস, কোনো অধিকার নেই। গ্রামের কি বলেন তো? টু সিকিউরিটি লাইফ, টু সেফ লাইফ, নিরাপদ জীবনে কোনো অধিকার নাই, বা নিরাপদ জীবনে কোনো কি প্রবেশাধিকার নেই। তার মানে এবার আমরা চলার চেষ্টা করি।
বিশেষজ্ঞদের মতে দারিদ্রতার নিচে বসবাসকারী গ্রামের মানুষদের নিরাপদ জীবনে কি নেই, কোনো অ্যাক্সেস নেই, নিরাপদ জীবনে কোনো অ্যাক্সেস নেই বা প্রবেশাধিকার নেই। বোঝানো গেল? নিরাপদ জীবনে কোনো কি নেই, অ্যাক্সেস নেই। আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দেখেন আপনার এই অংশটুকু হচ্ছে আমাদের রুল 3-তে পড়ে গেল। কততে বলেন তো? হ্যাঁ বলেন, রুল 3-তে পড়ে গেল। আমি ক্লাসে আপনি 10টায় কল দেন অথবা পেজে কথা বলেন। রুল 3, রুল 3 বুঝতে পারেন? বলেন এটা পারবেন কিনা? পারা যাবে? বলেন। তার মানে আমরা ইংরেজি থেকে বাংলার জন্য কয়টা পড়ছি বলেন তো? 4টা। আরেকটা হচ্ছে একটা এরকম 5 নাম্বার একটা আছে, আরেকটা হচ্ছে এরকম আমাদের এই 4টা যদি আমাদের কোথাও না থাকে তখন দেখবেন এমন অর্থ আসবে যে ইংরেজি এমন অর্থ দেয়া আছে ওই জায়গায় আসলে তেমন কোনো মিল জিল কোনো কিছু নাই, ওই কঠিনটা এখন দিব না। এটা আমরা 4টা দিয়ে আগে আমরা 2, 4, 5, 10টা প্র্যাকটিস করাই, প্র্যাকটিস করানোর পরে পরবর্তী 5 নাম্বারে যাব। প্র্যাকটিস করানোর পরে পরবর্তীতে আমরা 5 নাম্বারে যাব। আগামীকাল থেকে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষজ্ঞদের মতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে প্রবেশাধিকার নেই। গুড। ওমর ফারুক, ওমর ফারুক ভালো লিখছেন। এবার বলেন ক্লিয়ার হলো কিনা? বলেন, বলেন ক্লিয়ার হলো? বলেন এই 4টা নিয়ম কি ক্লিয়ার কিনা? বলেন 4টা নিয়ম ক্লিয়ার? 4C লিখেন। বিশেষজ্ঞদের মধ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী গ্রামীণ জনগণের মধ্যে, হ্যাঁ ওকে। ক্লিয়ার হলো? ওকে। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস কোশ্চেনে যাব। দেখবো আমরা যে 4টা নিয়ম পড়েছি এই 4টা নিয়মের ভিতরে আমাদের প্রশ্নগুলো হয় কি না। বোঝানো গেল? আমরা যে 4টা নিয়ম পড়েছি এই 4টা নিয়মের ভিতরে আমাদের প্রশ্নগুলো হয় কি না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগামী ক্লাস। আগামীকাল কি বার বলেন তো? আগামী হচ্ছে মঙ্গলবার, তাই তো? আগামীকাল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে 7:30 ওদের ক্লাস। 7:30 ওদের ক্লাস, 9টায় আপনাদের ক্লাস। মঙ্গলবার 9টায় আপনাদের ক্লাস। আগামীকাল আপনাদের ক্লাস 9টায় আপনাদের ক্লাস। আগামীকাল 9টায় আপনাদের ক্লাস। আমরা প্যাসেজ নিয়ে আসবো এবং প্যাসেজ থেকে আমরা এই 4টা নিয়মের অ্যাপ্লিকেশন দেখাবো ইনশাল্লাহ। এরকম প্র্যাকটিস ইনশাল্লাহ আমাদের 3, 4, 5টা ক্লাস হবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আবার কম্বাইন প্র্যাকটিসে যাব। ঠিক আছে? এরপরে আমরা আস্তে আস্তে আমরা আমাদের কোর্সের রীতির দিকে টানবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। আগামীকাল রাত 9টায় আমাদের কি বলেন তো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাস। আগামীকাল আপনাদেরই কাজ বেশি, বাট আমি কারেকশন করে দেবো ইনশাল্লাহ। আগামীকাল হচ্ছে আমাদের প্যাসেজ থেকে কোনটা কোন নিয়মে পড়ছে এটা ধরতে পারা, এটা ধরা শেখা। দেন হচ্ছে আমরা পরবর্তীতে চিন্তা করব যে আমরা কিভাবে কি করব না করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।